সহকর্মী রাসেল আহমেদ অনেকক্ষণ যাবৎ খোঁজ খবর রাখছিলেন। রাসেল, সাফা এতক্ষণ জানাচ্ছিলেন খুব সম্ভবত জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যেই রাস্তা, আপাতত ক্যামেরার দৃশ্য দেখে আমার যেমনটি মনে হচ্ছে রাসেল, খুব সম্ভবত এই রাস্তায় প্রবেশ করেছে তারেক রহমানকে বহনকারী বাসটি, যদি ভুল করে না থাকি। আপনি একটু বিস্তারিত করে আরো জানাতে পারবেন? আমরা তো গণসংবর্ধনা মঞ্চের যেই পরবর্তী অংশ অর্থাৎ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের থেকে শুরু করে তারেক রহমানকে তো স্বাগত জানানোর জন্য দুই পাশে দেখতে পাচ্ছি সেই মানুষের স্রোত, মানুষের ঢল। আপনি কি দেখছেন এই মুহূর্তে তারেক রহমানের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো যাবে কিনা? দর্শক দেখে যেমনটি মনে হচ্ছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যে অংশ সেখানে প্রবেশ করেছে তারেক রহমানকে বহনকারী বাসটি, এবং এই বাসের দুই পাশে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের যেই উপস্থিতি সেটি আপনারা ইতোমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নানা স্লোগান দিচ্ছেন তারা, এবং তারেক রহমান এই যে পথটুকু পাড়ি দিয়ে আসলেন, আসলে তারও তো দীর্ঘ প্রতীক্ষার অবসানই ঘটেছে। তিনি তো দীর্ঘ অপেক্ষার পরে তিনিও তো ফিরেছেন এই দেশে, যেমনটি তার নেতাকর্মীরা তার জন্য অপেক্ষায় ছিল, তিনিও তো ফেরার অপেক্ষায় ছিল এই দেশের। এবং এই দেশে ফিরে এসে তার মধ্যে যে আকুতি আমরা দেখেছি, দেশে ফেরার আকুতি তো আগেই দেখেছি, তিনি যে পরিমাণের উচ্ছ্বসিত ছিল, জনগণের সাথে যেভাবে এই পথটুকু আসতে আসতে হাত নেড়ে নেড়ে এই জনগণকে সাথে নিয়ে এই জনসভাস্থলে তিনি ঢুকলেন, তা প্রমাণ করে তিনি কি পরিমাণের অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বাংলাদেশে আসার জন্য। একটু যেতে চাই সহকর্মী রাসেল আহমেদের কাছে। রাসেল, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? এই জনসভাস্থলের এখনকার চিত্র সম্পর্কেই জানতে চাই, কারণ তারেক রহমানকে বহনকারী বাসটি ইতোমধ্যেই ৩০০ ফিট এলাকায় পৌঁছেছে, তিল ধারণের ঠাঁই নেই, যেমনটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আপনি স্ক্রিনে যেটি আসলে দেখতে পাচ্ছেন সেটি আমার যে ক্যামেরা, সেই স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছেন, এবং আমি দেখতে পাচ্ছি দূরে আসলে যেখানে ৩০০ ফিটের যেই মোড়ে অর্থাৎ বিশ্ব রোড মোড়ে যেই ওভারব্রিজটি রয়েছে, ফ্লাইওভারটি রয়েছে, আসলে সেই ফ্লাইওভার থেকে নামছেন। এবং যেহেতু এর সামনের দিকে আসলে প্রচন্ড মানুষ, অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে। এই সড়কটি বেশ প্রশস্ত, যেটি বলছিলাম সকাল থেকে, এবং সারা দেশের মানুষই জানেন যে ৩০০ ফিট আসলে প্রশস্ততার কারণেই বলা হয়। ফলে সেই সড়কটি পুরো তিল ধরার ঠাঁই নেই এমন একটি অবস্থা। এবং এতখানি পথ অর্থাৎ এয়ারপোর্ট থেকে বিশ্ব রোড পর্যন্ত তিনি যতটা না বেগ পেতে হয়েছে, আমার ধারণা সামনের যে পথ যতটুকু রয়েছে এই পথটুকু পেরোতে তার আরও অনেকটা বেগ পেতে হবে, কারণ অনেক অনেক মানুষ, লাখো মানুষ, জনস্রোত বললেও আসলে কম হয়ে যায় সেই সামনের যে জায়গাগুলো রয়েছে। ফলে সেই মানুষদেরকে সরিয়ে আসলে সামনে এগোতে হবে। এবং আমরা যতটা এখন পর্যন্ত দেখেছি যে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের গাড়ি রয়েছে, ফলে তারা নিশ্চয়ই মানুষকে সরিয়ে এবং নিরাপদে তাকে নিয়ে যাবেন। এবং সাধারণ মানুষ বা তার নেতাকর্মী যারা রয়েছেন, মূলত এখানে এসছেন বিএনপি নেতাকর্মীরা এই দেশের বিভিন্ন জায়গা থেকে, তারাও নিশ্চয়ই তার দলের শীর্ষ নেতাকে দেখার জন্য এখানে অপেক্ষা করছেন। তারাও সেই জায়গাটি করে দিবেন যেন তিনি স্বাভাবিকভাবে এবং এতক্ষণ যেই স্বাভাবিক গতিতে তিনি আসছিলেন সেই গতিতে তিনি পৌঁছতে পারবেন। যেটি আসলে বলছিলেন আপনিও, যে জায়গাটিতে তিল ধরা ঠাঁই নেই, সেটি একেবারে বিশ্ব রোড থেকে ওইদিকে পূর্বাচল পর্যন্ত পুরো সড়ক জুড়েই আসলে মানুষের অবস্থান। এবং এই সড়কেরই ঠিক মাঝ বরাবর অর্থাৎ বেশ খানিকটা একটি ঠিক আইসিসিবির আরেকটু সামনের একটি জায়গা থেকে রাস্তার উত্তর পাশে মঞ্চটি করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এবং আমরা যতটা জানি একটি সংক্ষিপ্ত ভাষণ দিবেন, যেহেতু দলের কাণ্ডারি হয়ে তিনি ফিরছেন এবং এই প্রথম তিনি সাধারণ মানুষের কাজ করবেন, সেই বার্তা নিশ্চয়ই দিবেন। এবং আপনি জানেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যেহেতু তাদের দলের মনোনয়ন দেওয়া হয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় বেশ কিছু বিদ্রোহ রয়েছে। এরই মধ্যে অনেক জায়গাতে যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তারা প্রার্থিতার ঘোষণা দিয়েছেন,
দলে এক ধরনের বিভাজন রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে যেটি বারবারই বলা হয়, বিএনপি অন্যতম বড় একটি দল, ফলে বড় দলে অনেক অনেক মানুষ নির্বাচনে লড়তে চাইবেন, সেটি স্বাভাবিক এবং সেই বিভাজনটি তারেক রহমান আসলে সেটি কমে যাবে, তার বার্তা পেলে সেটি কমে যাবে। আজকে দলের জন্য সে কারণে সেটিও একটি গুরুত্বপূর্ণ দিন, যেহেতু তারেক রহমান দেশে ফিরছেন এবং দলের যে ছোট ছোট বিভাজনগুলো রয়েছে বা অভিমান রয়েছে, মনোনয়ন না পাওয়ার বেদনা রয়েছে, সেই সব কষ্টগুলো ভুলে থাকার জন্য নিশ্চয়ই তারেক রহমান নতুন কোনো বার্তা দিবেন। এরই মধ্যে হয়তো বলাও হয়েছে যে বিভিন্ন জায়গায় যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে লড়বেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে অ্যাকশন নেওয়া হবে এবং সেই অ্যাকশনের আগ মুহূর্তে আসলে তারেক রহমানের বার্তা পেয়ে সান্ত্বনা হিসেবে বা সান্ত্বনা পেয়ে যারা সরে যাবেন বা তার কথাগুলো মেনে নিয়ে নিশ্চয়ই তাদের দলের সেই বিভাজনগুলো কমে যাবে। সব মিলিয়ে নির্বাচনের আগে এটি একটি বিএনপির জন্য রাজনীতির ভাষায় বলতে গেলে আসলে ট্রাম্প কার্ড হিসাবেই দেখছেন বিএনপির যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন তারেক রহমানের এই আগমনকে সামনে নির্বাচনে বিজয়ের জন্য। সব মিলে যেটি বলছিলাম, আসলে আপনিও বলছিলেন বৃষ্টি, যে আমি দেখতে পাচ্ছি বিশ্ব রোডের যেই ফ্লাইওভার সেটি পার হয়ে তিনি আরো বেশ খানিকটা এগিয়ে এসছেন এবং মানুষের ভিড় বা মানুষ এতটাই যে দূর থেকে আসলে কেবল যে গাড়ি আসছে সেই গাড়ির লাইট জ্বলছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে যেহেতু একটু ভিন্ন ধরনের লাইট জ্বলে, কেবল সেই লাইট দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে 300 ফিটের সড়কটি আজকে একেবারেই কুয়াশাচ্ছন্ন এবং রোদের দেখা নেই, প্রচন্ড বাতাস এবং সেই সাথে শীত রয়েছে। ফলে সব উপেক্ষা করেই যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারা সেখানে অপেক্ষা করছেন। এবং আমি যে জায়গাটিতে আছি সেটি একটি ওভারব্রিজ এবং সেই ওভারব্রিজের উপরেও একেবারে তিল ধরা ঠাঁই নেই। শুধু তাই নয়, ওভারব্রিজের ছাদেও মানুষ অপেক্ষা করছেন তার দলের কাণ্ডারি, দলের শীর্ষ নেতা, এই মুহূর্তে দলের হয়ে যিনি দেশে ফিরছেন দীর্ঘ বিরতির পর, 17 বছর 3 মাস পরে দেশে ফিরছেন, তাকে দেখার অপেক্ষায়, তার কথা শোনার অপেক্ষায়। এবং আমরা যতটা জানি যে তিনি আর হয়তো বেশিক্ষণ লাগবে না মঞ্চে পৌঁছতে। আমরা দেখতে পাচ্ছি সামনে তিনি প্রায় চলে এসছেন, দেখা যাচ্ছে তার গাড়িবহর বলতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামনে পেছনে এবং দুই পাশে আমরা দেখেছি এতক্ষণ ধরে, এখনো সেটি বহাল আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিয়ে এসছেন এবং সেই অর্থাৎ যেই মঞ্চে তার একটি সংক্ষিপ্ত সংবর্ধনা বা তার একটি সংক্ষিপ্ত বক্তব্যের পর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন এমনটাই আমরা জানি। তার মা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি বেশ খানিকটা অসুস্থ অবস্থায়, দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা নিয়েও আসলে অনেক দিন ধরেই বিএনপির মধ্যেও এক ধরনের দোটানা অবস্থান ছিল যে তিনি দেশে চিকিৎসা নেবেন নাকি লন্ডনে যাবেন। সেটি নিয়েও তারেক রহমানের দেশে ফেরার তারিখ পরিবর্তন হতে আমরা দেখেছি। এর আগেও আরও একটি দিনে আসার কথা ছিল বলে বিএনপির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল। সেই তারিখটি আসলে পরিবর্তন হয়েছে, যেহেতু তার মা অসুস্থ ছিলেন এবং বলা হয়েছিল যে তাকে যদি চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় তাহলে তারেক রহমান সেখানে থেকেই মায়ের পাশে, তার চিকিৎসার পাশে থাকবেন। সব মিলে সেই সব দিন এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরলেন এবং তার এই দেশে ফেরা আসলে দীর্ঘদিন ধরে এক ধরনের অনিশ্চয়তা। আপনি জানেন বৃষ্টি, আপনি এতক্ষণ আসলে দর্শকদের জানাচ্ছিলেনও যে তিনি এর আগে মামলার শিকার হয়েছিলেন, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সে মামলাগুলো ছিল রাজনৈতিক এবং বেশ কিছু দুর্নীতি মামলা সহ অন্যান্য মামলায় তিনি সাজাও পেয়েছিলেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবেই তিনি দেশের বাইরে ছিলেন, লন্ডনে ছিলেন এবং 5 আগস্টের পরে নতুন যে সরকার, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবগুলো মামলা থেকে তিনি খালাস পান এবং আজকের এই প্রেক্ষাপট অর্থাৎ তিনি দেশে ফেরার সুযোগ পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়িবহর, যেটি বলছিলাম বৃষ্টি, যে এই সামনের যে অংশটুকু রয়েছে সেখানে তাকে আরো বেশ খানিকটা বেগ পেতে হবে তার গাড়িবহরকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সেটি আসলে সত্যি, কারণ যেই মানুষের যে ভিড় সে কারণে এখানকার এই দিকে এসে নিশ্চয়ই গাড়ির গতি আরো বেশ খানিকটা মন্থর হয়েছে। তবে ধীরে ধীরে গাড়ি আগাচ্ছে এবং আমরা আশা করছি যে তিনি খুব অল্প সময়ের মধ্যেই এসে পৌঁছবেন, কারণ আর খুব বেশি একটা দূরত্ব নেই, মঞ্চের বেশ কাছাকাছি তিনি চলে এসছেন বলে আমরা ধারণা করছি।
ধারণা করছি না আসলে, শুধু আমরা দেখতে পাচ্ছি আসলে তিনি বেশ কাছাকাছি চলে এসেছেন এবং এরপরই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের যে নেতাকর্মীদের যে কাঙ্ক্ষিত মুহূর্ত তারেক রহমানকে দেখা এবং তার কথা শোনা, সেই মুহূর্তটি আসলে চলে আসবে। আমরা সকাল থেকেই দেখছিলাম এই এলাকাতেই যেহেতু বিএনপির এই আয়োজন ছিল দলের পক্ষ থেকে, ফলে সেখানে সারা দেশ থেকে মানুষ এসছে, দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল, কেউ ট্রেনে করে এসছেন, বাসে করে এসছেন, লঞ্চে করে এসছেন, এছাড়া ব্যক্তিগত উপায়ও এসছেন, যে যেভাবে আসলে পেরেছেন। গত দুদিন ধরে অনেকেই এখানেই অবস্থান করছেন সেরকমও দেখেছি আমরা। খুব সকালে যখন এখানে আসি সেখানে আমরা সকালে তখন অনেকে ঘুমিয়ে থাকতে দেখেছি আসলে সড়কের উপরে, এমনকি এই যে ওভারব্রিজ সেখানেও ঘুমিয়ে থাকতে দেখেছি। এবং এবং এখনো সেই গাড়িবহরটি সামনের দিকে এগোচ্ছে। বৃষ্টি যেটি বলছিলাম যে তার বহরটি সামনের দিকে আগাচ্ছে এবং যেটি আসলে অন্যতম বড় বিষয় যে রাজনীতিতে এটি একটি বড় বার্তা, কারণ রাজনীতিতে একটি বড় বার্তা, যেহেতু ভোটের এই সময়টাতে এবং এখনকার সময় যারা রয়েছেন, বিভিন্ন জোট রয়েছে, বিভিন্ন জুলাই পরবর্তী যারা মাঠে ছিলেন, সম্মুখভাগে ছিলেন, তাদের নতুন দল গড়েছে, জামায়াত যারা বিএনপির সঙ্গে ছিল তারা এখন বিএনপির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী, সব মিলে রাজনৈতিক মহলেও, রাজনীতির মাঠেও এটি একটি নতুন বার্তা তারেক রহমানের আগমন সম্পর্কে। বৃষ্টি, আসলে ক্যামেরার চোখে অনেক কিছু দেখে বোঝা যায় না, আন্দাজ ঠিকই করা যায়। মানুষের স্রোতের কথা বলছিলেন, মানুষের স্রোত, মানুষের ঢল, সেটি দুদিন আগে থেকেই আমাদের চোখে পড়েছে। আর এখন এই মুহূর্তে যা দেখছি সেটি আরও বেশি বেড়েছে বলাই চলে। জুলাই ৩৬ এক্সপ্রেস ওয়েতে অবস্থান করছে এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী বাসটি। সহকর্মী রেদওয়ান আহমেদ আমাদের জন্য অপেক্ষা করছেন। রেদওয়ান, চোখে কি পড়ে আসলে একটু বলবেন, কারণ আমি আসলে টেলিভিশন স্ক্রিনে যা দেখতে পাচ্ছি মানুষ ছাড়া চোখে আর কিছু পড়ছে না। আপনি তো আরো বিস্তার আমাদের জানাতে পারবেন, যেহেতু আপনি সেখানেই অবস্থান করছেন। আর কতক্ষণ লাগতে পারে বলে মনে হচ্ছে, যেহেতু এখানে প্রবেশ করেছেন তারেক রহমান, তিনি বেরিয়ে এসে যেই মঞ্চে দাঁড়াবেন, কথা বলবেন, তাতে কতখানি সময় লাগতে পারে বলে মনে হয়? আর সেই স্রোতে আসলে এত মানুষ আর মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে, যেটি বলতে চাচ্ছিলাম যে প্রথমে যখন তারেক রহমান দেশের মাটিতে নামেন ঢাকার মাটিতে, এবং তারপরে কিন্তু জনসমুদ্রে একটি আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কেননা তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন, তাদের শুকরিয়া আদায় করেছিলেন ভাবে সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সুন্দর মতো তিনি দেশে নামতে পেরেছেন। তার কারণে কিন্তু এই জনসমুদ্র থেকে তার প্রতি সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং ঠিক তার পরপরই কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং এতক্ষণ পর্যন্ত যদি সড়কের দুপাশে যদি নেতাকর্মীরা দাঁড়িয়ে না থাকতেন, হয়তো এতক্ষণে তার মঞ্চে অধিষ্ঠিত হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু তিনি মঞ্চে আসার আগে রাস্তার দুধারে নেতাকর্মীদের অভিবাদন জানিয়ে, নেতাকর্মীদের প্রতি হাত নাড়িয়ে তিনি এসেছেন এই মঞ্চে প্রান্তে। এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে ঠিক মঞ্চের অনেকটা কাছাকাছি তিনি চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে মঞ্চে অধিষ্ঠিত হবেন। এবং এই পুরো ৩০০ ফিটের এই জুলাই এক্সপ্রেসওয়ে জুড়ে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক তারা অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন, সেই ভোট থেকে অবস্থান নিয়েছেন এবং দুপুরের আগ পর্যন্ত আমরা দেখেছি যে নেতাকর্মীদের আগমন কিন্তু একেবারে পুরো এই জুলাই এক্সপ্রেসওয়ে থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রচুর লোক সমাগম কিন্তু হয়েছে। এবং এখন পর্যন্ত যারা মঞ্চের ঠিক কাছাকাছি যেতে পারেনি তাদের জন্য কিন্তু জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই স্ক্রিনের মধ্যেই তারা এক নজর হলেও তাদের
সেই মাহেন্দ্র খানের অপেক্ষায় কিন্তু এই লাখো জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা অপেক্ষা করছেন যে সেই সময়টুকু কখন আসবে এবং কখন তাদের সেই প্রিয় নেতা মঞ্চে অধিষ্ঠিত হবেন এবং সেই সময়ের জন্য নিশ্চয়ই আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো যে মঞ্চে তারেক রহমান উঠেছেন এবং সেই দৃশ্যটি দেখার জন্যই কিন্তু লাখো জনতা একত্রিত হয়েছেন এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। মূলত ঐতিহাসিক হতে যাচ্ছে এই তার স্বদেশ প্রত্যাবর্তন, কেননা এত মানুষের জনসমাগম হবে। বিএনপির পক্ষ থেকে সেটি আগেই জানানো হয়েছিল যে অর্ধ কোটির মানুষের সমাগম তারা আশা করছেন। আমার মনে হয় এই জনসমুদ্রে দেখে যেটি বোঝা যাচ্ছে যে সমাগম নিশ্চয়ই তার থেকে কোনো অংশেই কম হয়নি। এখন পর্যন্ত এই সমাবেশ স্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার জুড়েও মানুষের তিল ধারণের জায়গা কিন্তু একেবারেই নেই। সুতরাং বলা যাচ্ছে যে এখন পর্যন্ত মানুষের যে জনসমাগম, সেই সকাল থেকে যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান হবে। তারা তাদের প্রিয় নেতার কিছু কথা শুনবেন, সে অপেক্ষায় অধীর আগ্রহে বুক বেঁধে আছেন নেতাকর্মীরা এবং তাদের নেতার কথা শুনে দিক নির্দেশনা নিয়ে তবেই বাড়ি ফিরে যাবেন এমন প্রত্যাশাই কিন্তু তাদের চোখে মুখে। এবং দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসার, তাদের সাথে আমাদের কথা হয়েছে আসার পরপরই, এবং তারা যেটি বলছিলেন যে আমাদের এই কষ্ট আসলে কোনো রকম কষ্টই মনে হচ্ছে না, কেননা এই দীর্ঘ 17 বছর পর তাদের প্রিয় নেতা আসছেন এবং তার আসার সংবাদ শুনেই কিন্তু তাদের সমস্ত ক্লান্তি গ্লানি সব কিন্তু একেবারে চলে গেছে। খুবই স্বাভাবিক, কারণ দীর্ঘ 17 বছর তারা অপেক্ষা করেছেন। এই অপেক্ষার অবসান ঘটলো মাত্রই। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনও আছেন সভাস্থলে। রবিন, যে অপেক্ষার কথা সকাল থেকে আমরা বলছিলাম, অবসান হলো তো সেই অপেক্ষার। সেই ঐতিহাসিক ক্ষণ এখন শুধু তারেক রহমান বাস থেকে বেরিয়ে মঞ্চে দাঁড়াবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কি অবস্থা দেখছেন আপনি, জানাবেন আমাদের। সেই অপেক্ষার অবসান ঘটল, দীর্ঘ দিনের অপেক্ষা, দীর্ঘ সময়ের অপেক্ষা, এবং যেই অবসানের দিনটিকে নিজের জীবনে স্মরণীয় করে রাখতে কিংবা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষ্য হওয়ার জন্য সারা দেশ থেকে বিপুল বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটেছে রাজধানীতে এবং রাজধানীর 36 জুলাই এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই মোটরকেড প্রবেশ করেছে, কাছাকাছি আসছে সেই অভ্যর্থনা স্থলের। এবং দীর্ঘ সময় ধরে যারা আসলে অপেক্ষা করেছিল, এটি বছরের সময়ের কথা বলছি না, এটি বলছি গত 2-3 দিন ধরে যারা অপেক্ষায় ছিলেন, কিংবা গত রাত থেকে প্রচন্ড তীব্র শৈত্য প্রবাহের মধ্যে যারা এখানে রাত্রি যাপন করেছেন, দেশের নানা প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ বলতে একেবারেই সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, শ্রমিক মজুর থেকে শুরু করে নানান ধরনের পেশাজীবী সেই সব মানুষের উপস্থিতি এই অভ্যর্থনাকে ঘিরে, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন, 17 বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবন। 2008-এর 11 সেপ্টেম্বর তিনি তখন কারাবন্দিত্ব থেকে খানিকটা মুক্তি পেয়ে যখন হাসপাতালে চিকিৎসাধীন, রিমান্ডে অকথ্য নির্যাতনে, সেই উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান, লন্ডনে উন্নত চিকিৎসা গ্রহণ করেন। তারপরে 2013-14-তে যখন বিএনপির টানা আন্দোলন চলছিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, যখন 13 নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে টানা 93 দিনের আন্দোলন চলছিল, সেই সময় থেকে ধীরে ধীরে তিনি আবারও নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। কিন্তু 2018 সাল মূলত তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচাইতে বড় ঘটনা বলা চলে। তখন থেকেই তিনি বিএনপির সম্পূর্ণ নেতৃত্বে, যখন তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হন পুরানো ঢাকার নির্জন কারাগারে, তখন তিনি যখন দলের নেতৃত্ব নেন, দলকে সুসংগঠিত করার জন্য একেবারে প্রান্তের কর্মী আর কেন্দ্রের কর্মীর সঙ্গে, প্রান্তের নেতৃত্ব আর কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে যেভাবে সমন্বয় স্থাপন করেছেন, সাংগঠনিক নেতৃত্ব দিয়ে কাঠামোকে গতিশীল করেছিলেন, সেটি নিঃসন্দেহে নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার ছিল। এবং 2018 পরবর্তী সময়ে যখন মা কারাবন্দী নির্জন কারাগারে, যখন মায়ের উন্নত চিকিৎসার আবেদন বারবার উপেক্ষিত হচ্ছিল তৎকালীন সরকারের কাছে, তখনও তিনি যে ধৈর্য এবং সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং গণতান্ত্রিকভাবে নিজের দলের আন্দোলন সংগ্রামকে পরিচালিত করেছেন, সেটি ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন মাত্রা, নতুন সূচনাও বটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধীরে ধীরে নিজের রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে নিয়ে এসে পরবর্তী
পরবর্তীতে 2024-এ যখন 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন বর্জনের আহ্বান জানালেন এবং সেই বর্জনের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ এবং নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত সেই আহ্বানে সাড়া দেওয়ার ফলেই বিএনপি নতুন করে আসার আলো পায়। যদিও ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ সরকার, যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পরবর্তীতে কোটা সংস্কারের আন্দোলন থেকে ধীরে ধীরে একটি গণ অভ্যুত্থানের সূচনা হয় এবং সেই গণ অভ্যুত্থানে দলের সর্বস্তরের নেতাকর্মীকে তিনি সেই বিলেতে বসেই সম্পৃক্ত করেছেন, তিনি সেই বিলেতে বসেই নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন, নেতাকর্মীদের আন্দোলনে এগিয়ে আসার, সক্রিয় থাকার এবং সরকার পতনের চূড়ান্ত ক্ষণে আরও বেশি ভূমিকা রাখার, কার্যকর ভূমিকা রাখার যে আহ্বান দিক নির্দেশনা দিয়েছিলেন, সেটি তাকে সেই সময় সেই গণ অভ্যুত্থানের অন্যতম কুশীলব হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। এবং বিএনপির সাধারণ নেতাকর্মীরা তার সেই নেতৃত্ব, সাংগঠনিক ক্ষমতায় অনেক বেশি উজ্জীবিত হয়েছে এবং সে কারণেই পতিত সরকার পতনের পরেও আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই নির্বাসিত জীবন থেকেই যখন তার দলের নেতাকর্মীকে সহনশীল হওয়ার, প্রতিহিংসা ভুলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই আহ্বানে সাড়া দিয়ে যখন আবার তিনিও আহ্বান জানালেন প্রতিহিংসা ভুলে সহনশীল আচরণ করার, নতুনভাবে চিন্তা করার, দেশ গড়ার এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সাধারণ নেতাকর্মীদের প্রতি, সেটি কিন্তু বেশ দারুণভাবেই নিয়েছিল এই তৃণমূলের এবং কেন্দ্রের নেতাকর্মীরা। এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে তিনি বেশ কঠোরও হয়েছিলেন, দেখা গিয়েছে যে দলের সেই কঠোর ভূমিকা ছিল নানান ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সেই কঠোর হওয়ার ফলে তারেক রহমানের ভিন্ন এক রূপও দেখেছে দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। আজকের এই সমাবেশ বা এই অভ্যর্থনা সেই নেতাকে স্বাগত জানানোর জন্য, সেই নেতাকে এই অভ্যর্থনা জানানোর জন্য যার নেতৃত্বে বিএনপি এই সময়টায়, পুরো রাজনৈতিক ভ্রমণে এক নতুন দিগন্তের সূচনা করিয়েছে, যার নেতৃত্বে বিএনপি তার সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত সফলতা পেয়েছে, যার নেতৃত্বে বিএনপি নতুন করে দেশের রাষ্ট্র মেরামতের যে 31 দফার রূপরেখা বা সংস্কার ভাবনা সেটিকে গ্রহণ করেছে, যার নেতৃত্বে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এলে বিএনপি কি করে দেশ গড়বে বা দেশ গড়ার যে মহাপরিকল্পনা বিএনপি হাতে নিয়েছে, যে তারেক রহমানের নেতৃত্বে এবং সেটি তৃণমূলের পথে ছড়িয়ে দেওয়ার, সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান যিনি দিয়েছিলেন সেই তারেক রহমান, তার সেই নেতৃত্বকে বরণ করে নেওয়ার জন্য বলা চলে আজকের এই উপস্থিতি। এবং এই উপস্থিতি আসলে কত সংখ্যক উপস্থিতি সেটি ঠিক এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা সত্যিকার অর্থেই মুশকিল, কেননা বিএনপির যে লক্ষ্যমাত্রা ছিল প্রায় 1.5 কোটি জনসমাগম ঘটানোর, সেটি কতটা হয়েছে সেটি আসলে সাধারণ মানুষ যারা দেখছেন তারাই বিচার করতে পারবেন। কেননা একদিকে অর্থাৎ আমি ঠিক যেখানটায় বসে আছি বা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সেই গণসংবর্ধনা স্থল, যেখান থেকে মূলত তারেক রহমান জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তার ঠিক ডানেই রয়েছে রাজধানী পূর্বাঞ্চল কাঞ্চন ব্রিজ, সেই কাঞ্চন ব্রিজ দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী দিনের শুরুতে প্রবেশ করেছে এবং পূর্বাঞ্চলের এই সড়ক বা এই 300 ফিট বা 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের সেই অংশটা জুড়েই আসলে নেতাকর্মীদের বিস্তৃতি ঘটেছে। অন্যদিকে কুড়িল বিশ্ব রোড থেকে বেশ খানিকটা, অর্থাৎ প্রায় কুড়িল বিশ্ব রোড থেকে এই সংবর্ধনা স্থল পর্যন্ত মাঝামাঝি বলা চলে 2 কিলোমিটার। যদি এই 2 কিলোমিটারও আমরা সড়কটুকু ধরি, যার দুপাশের পুরো 300 ফিট সড়ক জুড়েই আসলে নেতাকর্মীদের গিজগিজ অবস্থা, একেবারেই গিজগিজ অবস্থা, যেই অবস্থানের কারণে অনেক নেতাকর্মী বা উৎসুক সাধারণ যারা এসেছেন অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে আমরা দেখেছি বেশ কয়েকজনকে বারবার সেই সমাবেশ স্থল থেকে কিংবা দূর থেকে নিয়ে এসে মেডিকেল ক্যাম্প রয়েছে, 6 শয্যা বিশিষ্ট একটি আলাদা ফিল্ড হসপিটাল, আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স, সব ধরনের প্রস্তুতিও রয়েছে। এর বাইরে 800 মাইক, 50টি এলইডি, পুরো বিশাল এলাকা জুড়ে এই বিস্তৃতি ঘটেছে আজকের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে, যেটি বাংলাদেশের ইতিহাসেই এক অন্যতম বিরল নজিরবিহীন ঘটনা। এবং শুধুমাত্র এই 36 জুলাই এক্সপ্রেসওয়ের জুড়ে যে নেতাকর্মীদের বিস্তৃতি তা কিন্তু নয়। বৃষ্টি, আপনি দেখছিলেন যে বিমানবন্দর থেকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এই অঞ্চলে প্রবেশ করছেন, অর্থাৎ বিমানবন্দর থেকে যখন জনপদে ভিড়ছিলেন, তখনই রাস্তার দুপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী, সেই বিপুল সংখ্যা আসলেই সত্যিকার অর্থে গুণে বলা মুশকিল, কারণ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এই 2 অঞ্চলের
বহু নেতাকর্মী আসলে সেখানটায় অবস্থান নিয়েছেন, সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এবং সেই নেতা কর্মীদের যে বিস্তৃত অংশটুকু আসলে এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে, এটি মূলত দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাস, ওলামা দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সারা দেশ থেকে আসা নেতাকর্মী, বিপুল সংখ্যক সেই নেতাকর্মীর জমায়েত এটিকে একটি জনসমুদ্রের রূপ দিয়েছে, যেই জনসমুদ্র আসলে অপেক্ষায় দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে গিয়েছিলেন, তার আগে ২০০৭, যেটি বিএনপির বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনায় যখন বিরাজনীতিকরণের একটি অভিযোগ রাজনৈতিক দলগুলো তুলে আসছিল, সেই সময় -2 ফর্মুলার কথা বারবার বলে আসছিল রাজনৈতিক দলগুলো। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বলছিলেন যে তাকে বা তার পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য এক ধরনের চেষ্টা ছিল সেই সময়কার। এবং তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও কারাবন্দী হয়েছিলেন তার ছোট ছেলে, রাজনীতি থেকে যিনি অনেকটা দূরে ছিলেন, আরাফাত রহমান কোকো, যিনি পরবর্তীতে 2015-তে বিএনপি সেই আন্দোলন চলাকালীন সময়ে মালয়েশিয়ায় তার প্রয়াণ ঘটে এবং এরপর কারাবন্দী হতে হয়েছিল দলের তখনকার সিনিয়র ভাইস চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকেও। এবং তারেক রহমান কারাবন্দী থাকাকালীন প্রায় 10 দিনের মতো টানা রিমান্ডে ছিলেন। সেই রিমান্ডে থাকাকালীন সময়ে তাকে ভীষণ রকমের নির্যাতন করা হয়। সেই অকথ্য নির্যাতনেই তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে বাধ্য হন। 3 সেপ্টেম্বর 2008 তাকে কারামুক্তি দেওয়া হয়। কারামুক্তির পরেও তিনি আজকের যেটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তৎকালীন পিজি হাসপাতাল, সেই পিজি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তখন কিন্তু অন্য একটি কারাগারে, বিশেষ কারাগারে তিনি কারাবন্দী। সেই কারাগার থেকে তিনিও মুক্ত হয়ে যখন হাসপাতালে এসেছিলেন 2008 সালের 11 সেপ্টেম্বর, হাসপাতালে আসার পর তিনি মা ছেলের শয্যা পাশে একজন ছিলেন, হাসপাতালে দেখতে আসেন তারেক রহমানকে। এবং সেদিন রাতেই তারেক রহমান আসলে দেশ ছেড়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যান। আজ ঠিক একই রকম একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে, যে ঘটনার পুনরাবৃত্তি আসলেই বাংলাদেশের সাধারণ মানুষকে একটি নতুন করে এক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়। অর্থাৎ সেই 2008 সালে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে যান, তখন তিনি অসুস্থ, তিনি ভীষণ রকমের অসুস্থ। সেই অসুস্থ সময়ে তার শয্যা পাশে ছিলেন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ তারেক রহমান দীর্ঘ 17 বছর পর যখন দেশের মাটিতে, তখন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, ভীষণ রকমের অসুস্থ, সংকটময় সময় পার করছেন। এবং সেই সময় মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ছেলে তারেক রহমান বাংলাদেশের মাটিতে, অর্থাৎ মা এবং ছেলের এই দেশের মাটিতে 17 বছরের ব্যবধানে পরপর দুবার সাক্ষাৎটুকু হয়েছে হাসপাতালে বিছানায়। একবার যখন 17 বছর আগে ছেলে অসুস্থ, 17 বছর পরে মা খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ, সংকটকাল পার হচ্ছে তার। এবং এই যে 17 বছরের দীর্ঘ সময়, এই সময়টার মধ্যেই বিএনপির রাজনীতি কিংবা বাংলাদেশের রাজনীতি কিংবা বাংলাদেশের সাধারণের জনমনে কিংবা জীবনযাপনে নানান ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন ঘটনার প্রবাহ এর মধ্য দিয়েও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকার আকাঙ্ক্ষা নিয়ে ছেলে তারেক রহমান যখন আসতে চেয়েছিলেন বা আসার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, কিংবা সাধারণ মানুষের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে যখন সেই আকাঙ্ক্ষাটুকু ছিল, কিন্তু সেটি আসলে সম্পন্ন করা অনেক সময় সম্ভবপর হয়ে উঠতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন নয় এবং অবারিত এখন
আসছে এবং সেই আসার জনস্রোতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে আসার পুরো পথ জুড়েই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বাহিনী আসলে সম্পৃক্ত রয়েছে। পুরো নিরাপত্তা প্রোটোকল দিয়ে নিয়ে আসা হচ্ছে এই অভ্যর্থনা স্থলে এবং অভ্যর্থনা স্থলে এসেই তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য এই অর্থে যে কেবলমাত্র জনগণের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং সাধারণ মানুষ আসলে উৎসুক হয়ে অপেক্ষায় দীর্ঘ সময় ধরে এখনো এই সমাবেশ স্থলে কিংবা এই অভ্যর্থনা স্থলে কখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে পৌঁছবেন এবং আস্তে আস্তে নেতাকর্মীদের সেই চাপ সামলে কিন্তু তাকে আসতে হচ্ছে। বৃষ্টি, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি পরিমাণ স্রোত আসলে অপেক্ষা করছে তারেক রহমানকে বরণ করে নিতে, স্বাগত জানাতে বা স্বাগত জানিয়ে আসলে। বৃষ্টি, দেখছিলাম আমরা জনস্রোত দেখছিলাম, এই জনস্রোত ভেদ করে আসলে বাইরে বের হবেন কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান। গতিবিধি দেখে তাই মনে হচ্ছে। সহকর্মী রাসেল আহমেদ আরো বিস্তারিত করে জানাতে পারবেন। রবিনকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে যাচ্ছি সহকর্মী রাসেলের কাছে। শুনতে পাচ্ছেন রাসেল? আমরা দেখছি জনস্রোত বলা চলে, বাসটিকে ঘিরে মানুষজনের যেই ভিড়, লোকজন সরানো যাচ্ছে না বলাই চলছে এবং গতিবিধি দেখে যেমনটি মনে হচ্ছে যে তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই বের হবেন বাস থেকে। আপনি তো সেখানেই আছেন, কি অবস্থা দেখছেন একটু আপনি আমাদেরকে বিস্তারিত জানান। আসলে আমরাও আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি যেই সভাস্থল, যেখানে ছোট একটি মঞ্চ করা হয়েছে, সেখানে তিনি উপস্থিত হবেন। তবে যেটি আসলে আপনাকে এর আগেও বলছিলাম যে এই সড়কটিতেই যেহেতু জনস্রোত, ফলে সেই স্রোত উপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। কারণ আমার সামনের এই অংশটি তিনি পার হতে এতক্ষণ সময় নিয়েছেন, কারণ মানুষ আসলে কোনোভাবে সরানো যাচ্ছে না। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে তার গাড়ির সামনের পুরোটা জুড়ে র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বাহিনীও যারা রয়েছেন তারা ঘিরে রেখেছেন এবং সামনের দিকে আরও কয়েকটি গাড়ি রয়েছে, সেটি দিয়ে প্রথমে মানুষ সরানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে যারা হেঁটে যাচ্ছেন তার সাথে সাথে তারাও সরানোর চেষ্টা করছেন। তারপরও আসলে জনস্রোত যেহেতু, সেটিকে আসলে উপেক্ষা করা যাচ্ছে না, ফলে তারেক রহমান ধীর গতিতে আগাচ্ছেন এবং সবাইকে তিনি পুরোটা পথ জুড়ে আমরা যেটি দেখলাম, তিনি দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে সবাইকে সালাম জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন এবং দীর্ঘ যে অপেক্ষা সেটির তিনি জানান দিচ্ছেন যে এই অপেক্ষার সময় শেষ হলো, প্রহর শেষ হলো। পাশাপাশি আমরা এটিও দেখেছি যারা নেতাকর্মী এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও তাকে হাত নেড়ে সেটির জবাব দিচ্ছেন। অর্থাৎ দুপক্ষের জন্যই এটি একটি অন্যতম আকাঙ্ক্ষার, দীর্ঘ অপেক্ষার অবসানের পালা হলো। যারা নেতাকর্মী রয়েছেন তারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন। তাদের দলের শীর্ষ নেতা, দলের কাণ্ডারি তারেক রহমান দেশে ফিরবেন এবং যেটি একসময় অনিশ্চিত ছিল, নিরাপদ আইন শৃঙ্খলা, যেটি আসলে নেতাকর্মীরাও এক ধরনের অপেক্ষায় ছিলেন বা বলতে পারছিলেন না কখন তিনি আসতে পারবেন। এমনকি সেটির আসলে জানান তারেক রহমান কিছুদিন আগে তিনি নিজেও বলেছেন যে তার এই দেশে ফেরার অবস্থাটি আসলে তার নিজের হাতে নয়, এমনটিও জানান দিচ্ছিলেন। তিনি যদিও স্পষ্ট করে বলেননি কিসের বাধা বা কোন কারণে তিনি এই সিদ্ধান্তটি তিনি একা নিতে পারছেন না, যে কারণেই আসলে সব মিলে সেই সব কারণে এই দিনটি আরো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, নেতাকর্মীদের কাছে বিশেষভাবে আকাঙ্ক্ষার এবং প্রতীক্ষার। এবং যেটি বলছিলাম আসলে বৃষ্টি, আপনি যে এই জায়গাটিতে নেতাকর্মীদের যে দীর্ঘ ভিড় আপনি দেখতে পাচ্ছেন, আসলে সেটি উপেক্ষা করে যাওয়া বেশ খানিকটা কষ্টকর হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাওয়া অন্তত, কারণ সামনে আসলে তিল ধরার ঠাঁই নেই, সেখানে গাড়িকে আলাদা করে জায়গা দিতে যে সাধারণ মানুষ রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদেরকে সরিয়ে দিতে। সব মিলে নেতাকর্মীদের মধ্যে একটা বাড়তি উৎসব, যেটি বলছিলাম যে নির্বাচনের এই সময় মানুষের মধ্যে উৎসব থাকে, মানুষ নির্বাচনমুখী থাকে। বাংলাদেশে ভোট মানে একটি উৎসব, যেটি আসলে অন্যান্য 8-10টা যে ধর্মীয় উৎসব তার চেয়েও বেশি উৎসব মানুষ সামিল হয় এই ভোটের দিনে। আমি দেখতে পাচ্ছি আসলে মানুষের, তারেক রহমানকে দেখতে পেয়ে মানুষের যে উচ্ছ্বাস এখন দেখা যাচ্ছে, সেটি সেই সব ধর্মীয় উৎসবের চেয়ে বোধ হয় কোনো অংশে কম নয়, বরং আরো কখনো কখনো বেশি কারো কারো কাছে। সব মিলে যেই লম্বা বহর, সেটি ধীর গতিতে আগাচ্ছে এবং খুবই ধীর গতিতে আগাচ্ছে এবং আমরা হয়তো ধারণা করছি যে আর কয়েকশো মিটার দূরে রয়েছে যেই মঞ্চটি করা হয়েছে, সেই মঞ্চে
এবং সেই মঞ্চে গিয়েই তারেক রহমান যে সামনের দিনগুলোতে তার যে রাজনীতিতে যে পরিকল্পনা তিনি দীর্ঘদিন লন্ডনে বসে নিয়েছেন, সেই পরিকল্পনার একটি অন্যতম ফল তাকে পেতে হবে এই জাতীয় নির্বাচনকে ঘিরে, যেটি আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে। ফলে সেই ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের কাছে আসলে এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ নির্বাচনী রাজনৈতিক দলের মুখ্য বিষয়, ভোটের মাধ্যমে জয়লাভ করাই রাজনৈতিক দলের একটি মুখ্য বিষয়। স্বাভাবিকভাবে সেই দিনটি যেহেতু সামনে, ফলে বিএনপির জন্য এই সময়টাতে তারেক রহমানের ফিরে আসা অন্যতম বড় একটি পাওয়া বলেই মনে করছেন বিএনপিরা। পাশাপাশি রাজনৈতিক সচেতন কিংবা বিশ্লেষকরা তারাও দিনটিকে বিশেষভাবে দেখছেন, কারণ আপনি জানেন যে অনেকদিন ধরেই ভোট হবে কিনা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। বলা হচ্ছিল তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। এমনকি তফসিল হওয়ার পরেও সাধারণ মানুষ কিংবা আমরা অনেক বিশ্লেষককেও আসলে সন্দেহটি বা প্রশ্নটি করতে দেখেছি যে শেষ পর্যন্ত ভোট হবে কিনা। কোনো রাজনৈতিক নেতারাও সেটি নিয়ে বলছিলেন। ফলে সেই মুহূর্তে তারেক রহমানের এই দেশে ফেরা এক ধরনের ভোটের প্রশ্নে যে অনিশ্চয়তা, সেটিরও বোধহয় কিছুটা জানান দেয় যে ভোট আসলে হতেই যাচ্ছে এবং সেই অনিশ্চয়তাগুলো নিশ্চয়ই দূর হবে। ফলে রাজনীতিতে যে এক ধরনের শূন্যতা, অনিশ্চয়তা বা অস্থিরতা বলি না কেন, সেটি হয়তো বাংলাদেশে এবং সেটি হয়তো এক ধরনের স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে সামনের দিনগুলোতে, এমনটি বিএনপির নেতাকর্মীরা বলছেন। পাশাপাশি অন্য যারা রয়েছেন তারাও সেভাবেই দিনটিকে দেখছেন এবং সে কারণেই তাদের সবার কাছে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সামনের যে দিনগুলো নির্বাচন, সে কারণেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেটি বলছিলাম, আমরা যারা রয়েছি মাঠে, যারা সংবাদকর্মী, পাশাপাশি আপনিও জানাচ্ছিলেন যে দীর্ঘ দিন পর 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। তার পরিবার সহ, তার কন্যা জায়মা এবং তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান সহ সবাইকে নিয়ে তিনি দেশে ফিরছেন এবং তার এই ফেরাটা আসলে একটি অন্যতম দীর্ঘ বিরতির পর, দীর্ঘ প্রত্যাশার পরে এই ফিরে আসা এবং তিনি দীর্ঘদিন থাকতে বাধ্য হয়েছেন বলা চলে। রাজনৈতিক আশ্রয় ছিলেন এবং সেই আশ্রয় শেষ করে তিনি এখন একটি নিরাপদ বাংলাদেশে ফিরে আসার সুযোগ পেয়েছেন বলা যেতে পারে, কারণ তিনি বাংলাদেশে নিরাপদ বোধ করছিলেন না বলেই তিনি রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে থাকতে বাধ্য হয়েছেন এবং এখন তার এই ফিরে আসা সেই জানানটি দেয় যে তিনি এখন বাংলাদেশে নিরাপদ বোধ করছেন। এবং আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে করে তিনি আগাচ্ছেন। ধানের শীর্ষের সম্বলিত লাল সবুজ যে গাড়ি, সেটি সেই গাড়িটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং সেই গাড়ির সামনে এবং পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই অবস্থান, তারাও সেটিকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা বেশ নির্বিঘ্নে বলা যাবে না, তবে স্বাভাবিকভাবে নিরাপদে এখন পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন। আর বেশ খানিকটা পথ এখনো বাকি রয়েছে, বেশ খানিকটা না, আসলে অল্পটা পথ বাকি রয়েছে। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন। তবে এতক্ষণে আসলে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু বিশ্ব রোডের পর থেকে যে মঞ্চস্থল, সেই মঞ্চস্থল পর্যন্ত পুরো জায়গাটি যেহেতু লোকে লোকারণ্য হয়ে আছে, ফলে এখানে এসে অন্য সড়কে অর্থাৎ এয়ারপোর্ট সড়কে গাড়ির যে গতি ছিল সেটি এখানে এসে আরো বেশ খানিকটা মন্থর হয়ে গেছে। ফলে সেই গতিতেই তাকে এগোতে হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদেরকে ধীরে ধীরে সরিয়ে সেই সামনের দিকে নিয়ে যাচ্ছেন, যাতে তারেক রহমানকে নির্বিঘ্নে মঞ্চ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় এবং পরবর্তী তার যেই ভাষণ সেটি সাধারণ মানুষ শুনতে পায়, সেই ব্যবস্থাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও করে দিচ্ছে। আপনি দেখছেন, আমিও দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি দীর্ঘ কর্ডন করে রাখা হয়েছে তার সামনে এবং পেছনে গাড়িতে রয়েছে এবং এছাড়া রয়েছেন স্বাভাবিকভাবে হেঁটে হেঁটেও তারা যাচ্ছেন। সব মিলে আমরা এখন পর্যন্ত তারেক রহমানকে এই প্রায় মঞ্চের কাছাকাছি পর্যন্ত আসতে দেখেছি এবং ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন। এবং যেটি বলছিলাম, বৃষ্টি, যে এই সময়টাতে বিশেষ করে 5 আগস্টের পরে রাজনৈতিক এই যে অস্থিরতা, 5 আগস্টের পর অনেকেই ধারণা করছিলেন তারেক রহমান কবে ফিরবেন,
ফিরতে পারবেন কিনা, যেহেতু কিছুদিন আগে তার মা এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন একেবারে গুরুতর অবস্থায় অসুস্থ অবস্থায় এবারকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, বিশেষ করে তখন অনেকেই প্রশ্ন করছিলেন যে তারেক রহমান কখন ফিরবেন, এবং তিনি সেটির জানানো দিচ্ছিলেন যে তার এই ফিরে আসা তার একার হাতে নয়, এবং সেটির অবসান আজকে হলো এবং নেতাকর্মীদের যে দীর্ঘ অপেক্ষা সেটির অবসান হলো, জল্পনা কল্পনার অবসান হলো। এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি নির্বাচন কেন্দ্রিক, যেটি এর আগেও বলছিলাম যে তফসিলের পর যে ভোটের সময় ঘনিয়ে আসছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঘনিয়ে এসছে, আর মাত্র কয়েকদিন। আমরা যতটা জানি যে তারেক রহমান এখন পর্যন্ত যতটা জেনেছি যে তারেক রহমান শনিবার তিনি ভোটার হবেন, যেহেতু তিনি 17 বছর দেশের বাইরে থাকার কারণে যখন মূলত জাতীয় পরিচয়পত্রের প্রক্রিয়া শুরু হয়েছিল, বিশেষ করে 2008 সালে বা তার পরবর্তী সময় যেটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেই সময়টাতে তিনি দেশের বাইরে থাকার কারণে তিনি ভোটার হতে পারেননি, এবং এখন তিনি দেশে ফিরে ভোটার হবেন। এবং আমরা জানি যে আগামী পরশুদিন তার ভোটার হওয়ার কথা রয়েছে। ভোটার হতে পারলে তখনই তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। নির্বাচন কমিশন এরই মধ্যে জানিয়েছে তারা তারেক রহমানের ভোটার হওয়ার ব্যবস্থাটি করবেন। যদিও তফসিলের পর সাধারণত ভোটার করা হয় না, তবে নির্বাচন কমিশন চাইলে সেই সুযোগটি যে কাউকে দিতে পারেন। সেই হিসাবেই তারা, যেহেতু তারেক রহমানের সেই প্রেক্ষাপটটি রয়েছে, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং তিনি ভোটার হওয়ার সুযোগ পাননি, ফলে নির্বাচন কমিশন সেই বিবেচনায় তাকে এই ভোটার হওয়ার সুযোগ দিবেন বলেই আমরা জেনেছি, বা কমিশনের পক্ষ থেকেও সেটি জানানো হয়েছে। এবং তিনি ভোটার হওয়ার পর সশরীরে গিয়ে নিশ্চয়ই 29 তারিখের আগেই প্রার্থী হিসাবে জমা দেবেন, মনোনয়ন জমা দেন, এবং সামনে নির্বাচনে তিনি লড়বেন বলেই জানা গেছে। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, অর্থাৎ দলীয় যে সাংগঠনিক কাঠামো সে আলোকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং আমরা জানি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামেও 3টি জায়গা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, তার পক্ষে যারা শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে তার নেতাকর্মী যারা রয়েছেন তারা সংগ্রহ করেছেন, সেটিও জমা দেওয়ার সময় রয়েছে। সব মিলে যেটি আসলে বলছিলাম যে রাজনীতির মাঠে যে এক ধরনের অনিশ্চয়তা ছিল, কি হবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে, ভোট হবে কিনা, ভোট কোন ভাবে হবে, কিভাবে হবে, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা, আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা, সেরকমের অনেক প্রশ্ন আসলে রয়েছে। এবং যেটি এর আগেও খানিকটা বলছিলাম যে বিএনপি যেহেতু বড় দল, এই মুহূর্তে অন্যতম বড় দল, এবং সে কারণেই বিএনপির মধ্যেও এখন পর্যন্ত বিভাজন রয়েছে। যদি সেগুলো দূর করা না যায় তাহলে ভোটের সময়ও তার একটি প্রভাব পড়তে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে যদি বিদ্রোহীরা কিংবা অন্য কেউ সেখানে মাঠ দখলের চেষ্টা করেন, কেউ পেশি শক্তির প্রয়োগ করার চেষ্টা করেন। ফলে সেই সব কারণে, নানান কারণে দলের মধ্যে যেমন একটি বার্তা দরকার, এমন কাউকে দরকার যার কথা শুনে, যাকে দেখে নেতাকর্মীরা শান্ত থাকবেন, নেতাকর্মীরা অন্য কোনো ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতির মধ্যে জড়াবেন না। সেই সব কারণেও আসলে তারেক রহমানের দেশে থাকাটা বেশ খানিকটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া 5 আগস্টের পরে বেশ কিছু অভিযোগও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় এসেছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সেই সব বিশৃঙ্খল পরিস্থিতিও তারেক রহমান দেশে ফিরলে নিশ্চয়ই সেগুলো কেটে যাবে। ফলে সেই দিক থেকেও তারেক রহমানের উপস্থিতি এবং তার এই বার্তা সরাসরি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা নিশ্চয়ই দলের জন্য তো বটেই, এবং রাজনীতির জন্য, যেটা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতেও যেহেতু একটি অস্থিরতা ছিল, একটি অনিশ্চয়তা ছিল, সেখানেও এক ধরনের দেশের জন্য নিশ্চয়ই একটি বার্তা যে অন্যতম বড় দলের যিনি কাণ্ডারি কিংবা বড় দলের প্রধান তিনি দেশে ফিরছেন, ফলে নিশ্চয়ই রাজনীতিতেও এক ধরনের স্থির অবস্থা, স্থিতিশীলতা ফিরে আসবে। আপনি জানেন যে এই 5 আগস্টের পরে যখন একটি রাজনৈতিক শূন্যতা ছিল, কাজ করেছিল, এবং সেই সময়টাতে আসলে বিভিন্ন সময় যেটি আসলে দেখা যায় কোন একটি ঘোলাটে পরিস্থিতির সময় নানানজন, সেটি ব্যক্তি গোষ্ঠী যে যাই হোক না কেন, যে যার স্বার্থ সিদ্ধির আশায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে থাকেন। সেটি আমরা 5 আগস্টের পরেও দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন গোষ্ঠী থেকে বিভিন্ন ব্যক্তি তার নিজস্ব সুবিধা আদায়ের চেষ্টা করেছেন। দিন শেষে সাধারণ মানুষ অনেকটা অতিষ্ঠ ছিল, দিন শেষে সাধারণ মানুষকে সেটি ভোগ করতে হয়েছে, সাফার করতে হয়েছে।
সেই জায়গা থেকে যখন একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে তার প্রভাবটি সাধারণ মানুষের উপরও পড়ে, কারণ দিন শেষে রাজনীতি মানুষের জন্যই, এবং রাজনীতির বিশৃঙ্খল হলে সেটিও যেমন মানুষকে ভোগ করতে হয়, রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসলে সেই শান্তিটিও সাধারণ মানুষ পান। ফলে সেই জায়গা থেকে বিচার করলে এটি সাধারণ মানুষের জন্য এক ধরনের বার্তা বা এক ধরনের স্বস্তি বলা যেতে পারে, যে আমরা ধারণা করছি বা এখানে আসা বিএনপি নেতাকর্মীরা যারা ধারণা করছেন, বিশেষ করে তাদের বার্তা যে তারা বলছেন তাদের দলের শীর্ষ নেতা আসার কারণে তাদের মধ্যে যেমন উৎসাহ বাড়বে, রাজনীতিতে একটি তার প্রভাব পড়বে, সামনে নির্বাচনে একটি প্রভাব পড়বে। এর মধ্যে যদিও বিভিন্ন ধরনের জরিপ করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বেশ কয়েকটি জরিপ করা হয়েছে, এবং সেসব জরিপ যদিও সেটি পূর্ণাঙ্গ ফলাফল নয়, কিংবা দেশের এই 12 কোটি ভোটারের মধ্যে সেটি খুব বড় সংখ্যা নয়, তবে জরিপ সাধারণত যে নিয়মে করা হয় প্রতিষ্ঠানগুলো বলছে তারা সেই সব জরিপ নিয়মগুলো মেনেই করেছেন, এবং সেই সব জরিপেও আসলে দেখা গেছে বিএনপির ভোট বেশ খানিকটা এগিয়ে অন্যান্য দলের তুলনায়। রাজপথে এখন যে কয়টি দল রয়েছে, বিএনপি, জামাত এবং নতুন এনসিপি সহ অন্য যারা জোট সঙ্গী রয়েছে এই 3টি দলের, তাদের মধ্যে বিএনপি অন্যদের তুলনায় বেশ খানিকটা দূরে অর্থাৎ এগিয়ে রয়েছেন। ফলে সেই জায়গা থেকেও নিশ্চয়ই এক ধরনের বার্তা রয়েছে, যদিও যেটি শুরুতেই বলছিলাম জরিপ চূড়ান্ত ফলাফল নয়, ভোটের মাঠে অনেক কিছু হতে পারে, সামনে আরো 1 থেকে 1.5 মাস সময় রয়েছে, ফলে সেই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারে। তবে যেটি বলছিলাম যে আসলে জরিপেও এক ধরনের বার্তা দেয় যে বিএনপি হয়তো আগামীতে দেশ শাসন ভার পেতে যাচ্ছে, এবং সেটি হলে তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রীও হতে পারেন, সেরকমের একটি পর্যায়ে আসলে রয়েছে। ফলে সব মিলে যেটি বলছিলাম যে সবার জন্যই এক ধরনের বার্তা, যে নিশ্চয়ই একটি অস্থিতিশীল পরিবেশ থেকে আমরা জানি যে 5 আগস্টের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, সেটি বর্তমান সরকারও স্বীকার করেছে। বিশেষ করে যারা মূল দায়িত্বে থাকেন, পুলিশ, র্যাব সহ যারা, তাদের যে মনোবল সেটি আসলে ভেঙে যাওয়ার কারণে সেনাবাহিনীকে এখনো মাঠে দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং সরকার সেনাবাহিনীকে আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব দিয়েছেন। এরপরের সিদ্ধান্তটি আবার হয়তো সরকার নেবেন। সব মিলে আসলে যেই পরিস্থিতি সেটির সেই অবস্থার যেই মধ্যে এই রকমের একটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসাটা গুরুত্বপূর্ণ, এবং সে কারণে তারেক রহমানের এই ফিরে আসাটিও এক ধরনের বিশেষ বার্তা বহন করে। যেটি বলছিলেন বৃষ্টি আপনিও, যে দীর্ঘ একটি সময়ের পরে তিনি ফিরেছেন, কিন্তু এর আগে তিনি বেশ খানিকটা অসুস্থ অবস্থায় আসলে দেশের বাইরে গেছেন, কারণ তিনি যখন কারাগারে ছিলেন, কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর মেডিকেল কলেজ হাসপাতালে, তৎকালীন পিজি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, এবং সে অবস্থায় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যান, এবং সেটি আসলে দেশের মানুষও দেখেছে, হুইল চেয়ারে করে তিনি দেশের বাইরে যেতে হয়েছে তাকে, অর্থাৎ সেরকমের একটি পরিস্থিতিতে তিনি দেশের বাইরে গেছেন, এবং এখন সুস্থ হয়ে, এবং আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, হাস্যোজ্জ্বল অবস্থায় তিনি দেশে ফিরেছেন। যেটি বলছিলাম আমিও, যে তিনি নিশ্চয়ই নিরাপদ বাংলাদেশ ফিল করছেন বলেই, অনুভব করছেন বলেই সেখানে তিনি ফিরে এসছেন। সব মিলে এখনকার আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে গাড়িবহর, সেটি মঞ্চ থেকে হয়তো আর খুব বেশি দূরে নেই। আমার আরো সামনে রয়েছেন আরেক সহকর্মী, ঠিক মঞ্চের সামনেই সাইফুদ্দিন রবিন, আমি ধারণা করছি যে গাড়িটি ঠিক তার কাছাকাছি পৌঁছে গেছে, এবং তিনি কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই সেই গাড়ি থেকে নামবেন, এবং নামার পরে যে সাধারণ মানুষ বা নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যে ভাষণ, যেটি শোনার অপেক্ষায় দেশের বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসছেন। যেটার আগেও বলছিলাম, লঞ্চে করে এসছেন, যেমন বরিশালের একজন যাত্রীর সাথে কথা হচ্ছিল, তারা 35টি লঞ্চে করে বরিশাল থেকে এসছেন। তেমনি দেশের উত্তরাঞ্চল থেকে বা বিভিন্ন পশ্চিমাঞ্চল থেকে 10টি ট্রেনে করে যাত্রীরা এসছেন, নেতাকর্মীরা এসছেন, এরকমের বাসে করে, অর্থাৎ যেভাবে আসলে পেরেছে আসলে সেভাবেই এসেছে। এবং রাসেল, যেমনটি আপনিও বলছিলেন বারবার, যে 17 বছর পর তার এই ফিরে আসাকে কেন্দ্র করে গোটা রাজধানী জুড়ে বিমানবন্দরে লাখো নেতাকর্মী এবং সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।
সেটি আবার সাদরে গ্রহণও করছেন তারেক রহমান। অনেকক্ষণ যাবৎ জুলাই 36 এক্সপ্রেসওয়েতে অবস্থান করছেন তারেক রহমান এবং অনেকক্ষণ যাবৎ আমরা দেখছি যে এই বাসটি আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না, কারণ যেমনটি বললাম নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা এবং এই ভিড় ঠেলে ধীরে ধীরে সামনের দিকে যেতে হচ্ছে। তারেক রহমানের আজকের ফেরাটা রাজনৈতিকভাবে হোক ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে, কারণ বিএনপির পক্ষ থেকে আগে থেকেই ধারণা করা হয়েছিল এবং বলাও হয়েছিল যে অর্ধ কোটি লোকের সমাগম হবে তারেক রহমানের ফিরে আসাকে কেন্দ্র করে, এবং তাই হলো। আর যে পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা আমাদের চোখে পড়েছে, দেশে ফিরে তারেক রহমানও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও ফোনালাপ করে তার নিরাপত্তার ব্যবস্থার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন এবং এখন তিনি আছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। কিছুক্ষণের মধ্যেই যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে তার জন্য, সেখানে তিনি দেশবাসীর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। 2024 সালের যেই আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত থেকে কিন্তু সব ধরনের মামলা থেকেই খালাস প্রদান করা হয় তারেক রহমানকে, যার ফলে দেশে ফেরার পথ সুগম হয় এবং এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বেশ কয়েকদিন যাবৎ বেশ কিছু ব্যবস্থা নিতে দেখা গেছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা গেছে। বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শফিকুল আলম যেমনটি বলছিলেন যে মূল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। সরকারের কাছে যে ধরনের সহায়তা চাওয়া হয়েছে সর্বোচ্চ দেয়া হয়েছে। এই নিরাপত্তা পরিকল্পনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে এভার কেয়ার হাসপাতাল হয়ে একেবারে গুলশানে তারেক রহমানের বাসভবন যাওয়ার রাস্তা পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠ পর্যায়ে পর্যন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার একটি ব্যাখ্যা আছে। আজকের যে নিরাপত্তা ব্যবস্থা দেখছেন এটিকে বলা হয় কভার্ট অ্যান্ড ওভার্ট, এবং এই ব্যাখ্যাটি হলো প্রকাশ্যে ও গোপনে নিরাপত্তা দেওয়ার বিষয়। এটিকে সাধারণত কভার্ট অ্যান্ড ওভার্ট বলা হয়, অর্থাৎ প্রকাশ্যে পোশাকধারী এবং গোপনে গোয়েন্দা নিরাপত্তা নিশ্চিত আছে এখানে, সেটি বলাই চলে। গুলশানে খালেদা জিয়ার বাসভবন এবং তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় এই দুটি বাসা এবং তারেক রহমানের অফিসকেও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার পরিকল্পনার আওতায় আনা হয়েছে, কারণ বাসা ও অফিসের মাঝখানের দূরত্ব এবং চলাচলের যেই পথ সেটিকে অতি গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করা হচ্ছে। আমরা মঙ্গলবার মধ্যরাত থেকে রাস্তাঘাটে দেখেছি পুলিশের বিশেষ নজরদারি, এবং আজ প্রত্যেকটি রুট জুড়ে প্রত্যেকটি থানা এলাকা থেকে শুরু করে সবখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ স্কোয়াড সহ একাধিক চেকপোস্টও থাকবে। সাধারণত গুলশান, বনানী এবং বাড়িধারা এলাকায় 9টির মতো চেকপোস্ট চালু আছে, যেখানে 150-র বেশি পুলিশ সদস্য এখন দায়িত্বরত আছেন। আমরা এই মুহূর্তে আছি জুলাই 36 এক্সপ্রেসওয়ে সভাস্থলে, যেখানে একটু একটু করে এগোচ্ছে তারেক রহমানকে বহনকারী বাসটি, যদিও সেই গতি খুবই স্লথ। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন সভাস্থলের কাছেই আছেন। আপনি একটু আগে আমাদেরকে খুব চমৎকার করে জানাচ্ছিলেন প্রত্যেকটা মানুষ যে এখানে এসেছেন রবিন, এবং তারা তো 2 দিন যাবত এখানে অবস্থান করছেন, কেউ তো ক্লান্ত নয়, এবং যে অভ্যর্থনা জানাচ্ছেন তারা সেটি উষ্ণ অভ্যর্থনা বলাই চলে। তারেক রহমানও সেটিকে সাদরে গ্রহণ করছেন। আপাত দৃষ্টিতে ক্যামেরার লেন্সে দেখে যা মনে হচ্ছে, আপনি কাছ থেকে দেখছেন, কি অবস্থা দেখছেন জানাবেন। অভ্যর্থনা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন।